সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দর্শন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। বুঝতে পারছি আপনি রিসিপ্ট চাইতেছেন তো। নিয়ে আসছি। এই যে আব্দুল কাজী কোনো বাকি কাজ করে না, এই যে ডাইনে বিবাহ করলাম, বাসর করব না। না, বাসর করবো না, কারণ আমি মানত করছি আপনি ঢাকা যাইবেন, ঢাকায় যেয়ে চোখের অপারেশন করাইবেন, চোখে যেদিন দেখতে পারবেন সেই দিনই আমরা বাসর করব। আমি চাই আপনি আর আমি আমাগো বাসরেতে দুজনরে মন ভইরা দেখি। আরে আমি আরো মনে মনে মানত করছিলাম বাসের ঘরে ঠইকা তোমার ঘণ্টাটা তুইলা দিয়া একটা গান গাইতাম। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী সুমন ওয়াহিদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন? অবশ্যই, আমি ভীষণ ভালো আছি। কনফ্লুয়েন্স এই শিরোনামে ভূমি আর্ট গ্যালারিতে ১৫ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত একটি প্রদর্শনী চলছে এবং প্রদর্শনীর নামকরণ যেমনটি বলছেন কনফ্লুয়েন্স। গ্রুপ এক্সিবিশন যেহেতু দর্শন চিত্রশিল্পের অংশগ্রহণে ৫৭টি চিত্রকর্ম নিয়ে এই এক্সিবিশন। আপনি একজন তাদের মধ্যে, তো কেমন আসলে রেসপন্স পাচ্ছেন এখন পর্যন্ত? খুব বেশি দিন তো হয়নি, কিন্তু তারপরে তো না, উদ্বোধনীতেও তো অনেক দর্শক এসেছিলেন, আর পরবর্তী দিনগুলোতেও যারা গ্যালারি পার্সন আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে অনেক দর্শক আসছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা বা স্কুলের শিক্ষার্থীরাও আসছেন প্রদর্শনীটি দেখতে। ১৫ মে যেহেতু উদ্বোধনী আয়োজন হয়েছে, আপনিও যেমনটি বলছেন, একটু আয়োজনটি সম্পর্কে জানবো। নিশ্চয়ই আপনি নিজে উপস্থিত ছিলেন, কেমন ছিল সবকিছু মিলিয়ে? কারা উপস্থিত ছিলেন অতিথি হিসেবে? প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী জামাল আহমেদ, উনি উদ্বোধন করেছেন। এছাড়াও গ্যালারির পরিচালক যিনি সাইফুর রহমান লিলিন ভাই, উনি তো ছিলেনই। শিল্পীদের মধ্য থেকে আলপতগিন তুষার সেখানে বক্তব্য দিয়েছেন এবং এই ১০ জনের মধ্যে আসলে বিভিন্ন প্রজন্মের শিল্পী আছে। তো একদম নবীন শিল্পী জয়ন্ত মণ্ডল, ও বক্তব্য দিয়েছে। তো এই মানে সিনিয়র শিল্পী এবং বিভিন্ন প্রজন্ম শিল্পীদের একটা মিলন মেলা ছিল আসলে উদ্বোধনী অনুষ্ঠান। আচ্ছা, এই দর্শন চিত্রশিল্পের মধ্যে আপনি যেমনটা বলছিলেন নবীন এবং প্রবীণ, সিনিয়ররাও আছে আবার জুনিয়ররাও আছে চিত্রশিল্পীর দিক থেকে। তো এই দর্শনকে নিয়ে এর আগে কখনো এক্সিবিশন করাছেন না এবারই ফার্স্ট টাইম? না, আমাদের তো দলগত প্রদর্শনী মাঝে মধ্যেই মানে হয়, কিন্তু এই প্রদর্শনীর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে বিভিন্ন প্রজন্মের একটা মেলবন্ধন ঘটেছে এবং বলা যেতে পারে যে আলপতগিন তুষার বা মাহমুদুর রহমান দীপনের মতো সিনিয়র শিল্পীরা যেমন আছেন, আবার একদম
আমার শিক্ষার্থী তারাও এখানে আসলে অংশগ্রহণ করেছেন, যে জয়ন্ত মণ্ডলের কথা বললাম বা আরাফাত করিম, ওরা আমার সরাসরি শিক্ষার্থী ছিল আচ্ছা চারুকলা অনুষদে, তো ওরাও এখানে অংশগ্রহণ করেছে। এবং আমাদের প্রজন্মেরও যারা শিল্পী আছে, রত্নেশ্বর সূত্রধর বা আমাদের একটু সিনিয়র কামাল উদ্দিন বা কামরুজ্জোহা, ওরাও আছে আর কি একই তো সেই সাথে। জায়গা থেকে কি নামকরণটা এমন করা হয়েছে কনফ্লুয়েন্স, যেহেতু সকলের চিন্তা ভাবনা একটি জায়গায় মিলিত হচ্ছে? একদমই সেটাই, যে এই 10 জন শিল্পীর যে 10 রকমের ভাবনা, তাদের 10 রকমের আঙ্গিক, তাদের 10 রকমের শিল্প ভাষা, কিন্তু আবার একই সাথে এটা যখন একটা প্রদর্শনীতে এসে মিলিত হচ্ছে, তো দর্শক একটা বৈচিত্র্যের খোঁজ পাচ্ছে। আবার একইভাবে শিল্পের যে একটা Dimension. একটা ডাইমেনশন বা শিল্পের যে একটা মানবতাবাদী আকাঙ্ক্ষা থাকে, সেটার সাথেও দর্শকরা আসলে পরিচিত হতে পারছে। আপনারা কতদিন আগে থেকে প্ল্যানিং করছিলেন এক্সিবিশনটার জন্য? এটা প্রায় 2 মাস ধরে চলছিল পুরো প্রক্রিয়াটা। আচ্ছা, হ্যাঁ। আপনার এখানে 2টি চিত্রকর্ম স্থান পেয়েছে, মানে 57টি না, চিত্রকর্মের আমার মধ্যে 5টা চিত্রকর্ম 5টি আছে। চিত্রকর্ম। হ্যাঁ, আমাদের এই প্রদর্শনীর প্রকাশনাটায় সবার 2টো করে চিত্রকর্ম প্রকাশিত হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু আপনার যেই ক্যানভাসে আপনি যে বিষয়বস্তুগুলো উঠিয়ে নিয়ে এসেছেন সেগুলো সম্পর্কে জানতে চাইবো, কি ভাবনার জায়গা থেকে সেগুলো নিয়ে আসা? আমার কাজগুলোর মধ্যেও আসলে এক ধরনের বৈচিত্র্য আমি রাখার চেষ্টা করেছি। আমার একটা কাজের মধ্যে আছে যে একদম সমসাময়িক বিভিন্ন ঘটনার একটা প্রতিফলন। আমার কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে একটা কাজ আছে। আমি যেহেতু মাস্টার্স করেছি শান্তিনিকেতনে, আচ্ছা। তাই কবিগুরুর একটা প্রভাব তো আমার ভাবনা জগতে বিচরণ করে আর কি। তো ওনার এই কবি সত্তা এবং শিল্পী সত্তা, এই দুটোরকে মিলিয়ে আমি আসলে একটা কাজ করেছি। বাহ, এবং আমার আরেকটা কাজ আছে, আমাদের যারা এই সাধু বাউল ফকির যারা আছেন এবং যারা এই মরমী সাধক, তাদেরকে নিয়ে একটি কাজ আছে। আরেকটি কাজ আমি করেছি সুন্দরবন নিয়ে, সুন্দরবনের হরিণ সেটাকে নিয়ে, এবং আরেকটা কাজ আছে মহিষ যে কাদায় বিচরণ করে সেই বিষয়বস্তুকে নিয়ে। আচ্ছা, এই প্রদর্শনীকে উপলক্ষ করে কি আপনার এই পেইন্টিং গুলো করা, নাকি এগুলো আগে থেকে কাজ না, ছিল আমি সেগুলো জমা দেওয়া? প্রদর্শনীকে উপলক্ষ করেই করেছি এই পেইন্টিং গুলো। তাহলে 2 মাসে 5টি চিত্রকর্ম করতে তো নিশ্চয়ই মানে একটা সময় সাপেক্ষ হ্যাঁ, ব্যাপার বেশ নিশ্চয়ই। বেশ একটা ধকল গেছে। একসাথে। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি যে যেহেতু একদম নতুন প্রদর্শনী, একদম নতুন কাজই দর্শকদের কাছে নিয়ে আসতে। আচ্ছা, সাধারণত কি স্টাইলে আপনি কাজ করেন? কারণ মাধ্যম হিসেবে আমি দেখতে পাচ্ছি যে অ্যাক্রিলিক মাধ্যমটাই মূল মাধ্যম আপনার ক্ষেত্রে, আপনার ক্যানভাসের জন্য। অন্যান্য আর কি কি মাধ্যমে কাজ করা হয়? এখন তো আসলে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে অ্যাক্রিলিকই প্রধান, কারণ তেল রংটাও একসময় খুব জনপ্রিয় ছিল, কিন্তু আমাদের এই আবহাওয়ার জন্য ওটা যেহেতু একটু নানা ধরনের সংরক্ষণ জটিলতা তৈরি হয়, তো অ্যাক্রিলিকটাই সবাই ব্যবহার করছে। আমি অ্যাক্রিলিকের পাশাপাশি জল রং, তারপরে পেন্সিল, কালি কলম আরও বা বিভিন্ন মাধ্যমের একটা মিশ্রণও আমি ঘটানোর চেষ্টা করি, যে শুধু একটি মাধ্যম নাই করে। যেমন আমার এখানে রবীন্দ্রনাথকে নিয়ে যে কাজটা আছে, ওটাও কিন্তু অ্যাক্রিলিক আছে, ওয়েক্স পেন্সিল আছে, এবং সাথে বিভিন্ন হ্যান্ডমেড পেপার আমি আসলে জুড়ে দিই আচ্ছা, ক্যানভাসে, মানে কোলাজ করা। কোলাজের মতো করে, এবং যাতে এক ধরনের আসলে সারফেসের ফ্ল্যাটনেসটা আসলে ব্রেক করে, ডাইমেনশনটা বোঝা যায়। ডাইমেনশনটা তৈরি হয়, বিভিন্ন রকম একটা ভেরিয়েশন তৈরি হয় ক্যানভাসে। আপনার এই যে চিত্রশিল্পী হিসেবে পথ চলা, সেটা আসলে ঠিক কবে থেকে শুরু হয়েছিল বা কিভাবে, কি কাকে দেখে সব থেকে বেশি আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? আমি ছবি আঁকি খুব ছোটবেলা থেকেই। আমার বড় ভাইও ছবি আঁকতেন, কিন্তু উনি প্রাতিষ্ঠানিকভাবে আর শিল্প শিক্ষা গ্রহণ করেননি। তো ওনার হাত ধরেই আমার শুরু। তো তারপরে ছোটবেলায় বিভিন্ন কম্পিটিশনে যাওয়া, প্রাইজ পাওয়া, তো এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ছিল যে আমি ক্লাস 6-এ থাকতে 1996 সালে জাপানে একটা খুব বড় প্রাইজ পাই, ফেস্টিভ্যাল অফ এশিয়ান চিলড্রেন্স আর্টে। সেখানে আমি গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পাই এবং আমি জাপানে যাই। ছবি আঁকা কি শেখা হতো ছোটবেলাতে, না নিজে নিজে যা আমি কিছু? ওই তো বড় ভাইয়ের কাছে শিখেছি, ঝাঁপি আর্ট স্কুল ছিল, সেখানে শিখেছি। কোথায় সেটা? ওটা ধানমন্ডিতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এভাবেই শেখা, এবং ওখান থেকে একটা অনুপ্রেরণা এবং টার্গেট ছিল যে না, শিল্পী হব। তারপরে তো চারুকলা অনুষদে আমি ভর্তি হলাম। এখান থেকে ভালো ফলাফলের ফলশ্রুতিতে বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে মাস্টার্স করলাম। তারপরে ফিরে এসে তো এখন চারুকলা অনুষদে সহকারী অধ্যাপক হিসেবে আছি প্রায়
12 বছর হয়ে গেছে শিক্ষকতা করছি, আর নিজের চর্চা তো চলছেই। যখন চারুকলায় পড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, ফ্যামিলি সাপোর্ট কতটুকু পেয়েছিলেন? কারণ আমরা তো মনে হয় যে খুব কম ফ্যামিলি আছে যারা সাপোর্ট করে চারুকলায় পড়বার ব্যাপারে, একটা অনিশ্চয়তার জায়গা থেকেই হয়তো তারা এমনটা করে। তো সেখানে কতটুকু সাপোর্ট ছিল? সাপোর্ট পেয়েছিলাম, কিন্তু তারপরেও যেটা ঘটে যে মধ্যবিত্ত পরিবারের তো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। আবার আমার আরেকটা যেটা ছিল যে স্কুল কলেজে মানে ভালো শিক্ষার্থী হওয়ার ফলে তো সেক্ষেত্রে পরিবারের একটা ইচ্ছে ছিল যে স্থপতিও আমি হতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হ্যাঁ হবে হ্যাঁ ছেলে। ডাক্তার ইঞ্জিনিয়ার। বা আমি যখন চারুকলায় ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম, তো আচ্ছা। আমি যখন ভাইবা দিতে যাই তখন আমাদের একজন সিনিয়র শিক্ষক জিজ্ঞেস করেছিলেন যে তুমি পড়বে তো, থাকবে তো, আবার চলে যাবে না তো? কিন্তু আমি ভেবেছি যে না, যেটা আমি সবচেয়ে ভালো মতো করতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আছে, আমি সেটাই করব, এবং আমার পরিবারের সমর্থন আমি পেয়েছি, ভীষণভাবেই পেয়েছি। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ে চারুকলাতে লেখাপড়া করা? আমি পড়েছি অঙ্কন ও চিত্রায়ন, যেটাকে ইংরেজিতে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বলে। আমি সেই বিষয়েই শিক্ষা লাভ করেছি। ড্রয়িং পেইন্টিং বিভাগে পড়তে গিয়ে আপনি শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন? আমি শিক্ষক হিসেবে পেয়েছি আমাদের বিখ্যাত শিল্পী অধ্যাপক রফিকুন নবীকে। আমি শিক্ষক হিসেবে পেয়েছি ডক্টর ফরিদা জামান, জামাল আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল হোসেন। মানে থাকে না, যখন আপনি নিজে পেইন্টিং করতে যান, এই ধরনের গুণী কিছু শিল্পীদের সান্নিধ্য পেলে যেটা হয়, কখনো কখনো তাদের শেখানোটা নিজের যেই শিল্পকর্ম আছে সেখানে প্রভাবিত করে বা প্রভাব ফেলে। তাদের চিন্তা ভাবনাটাও যেমন প্রভাব ফেলে, তাদের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলোও প্রভাব ফেলে। আপনার ক্ষেত্রে কোন টেকনিকটা কাজে লেগেছে? আসলে মানে পরোক্ষভাবে তো অনেক জায়গা থেকে আমি শেখা হয়েছে, মানে হ্যাঁ। গ্রহণ করি, কিন্তু খুব প্রত্যক্ষভাবে কারো প্রভাবই আমি চাই না যে আমার শিল্পকর্মে পড়ুক। কারণ হচ্ছে যে এটা তো একটা খুব স্বকীয় ভাষা, এবং ওই স্বকীয় ভাষাটা অন্বেষণ করাই শিল্পীর কাজ। আর পরোক্ষভাবে মানে বিভিন্ন শিল্পীর কাছ থেকে, এবং সেটা শুধু যে আমার সরাসরি যারা শিক্ষক ছিলেন তারাও না, আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন বা পরবর্তীতে যারা ছিলেন, এদের প্রত্যেকের কাছ থেকেই আমি মনে করি যে আমি কিছু না কিছু গ্রহণ করেছি, এবং সেটাকে আমি আমার সৃজনশীলতা দ্বারা জারিত করে আসলে উপস্থাপনের চেষ্টা করি। বাহ, সুন্দর করে বললেন। শান্তিনিকেতনে পড়বার যে বিষয়টি ছিল বা সেই সময়ের যে জার্নিটা ছিল, সেইটা কতখানি প্রভাব ফেলেছে একজন শিল্পী হিসেবে আপনার নিজেকে তৈরি করতে? এটা ভীষণভাবেই প্রভাব ফেলেছে, কারণ আমরা তো জানি যে সেই মানে 100 বছরের ওপর হয়ে গেছে ওই প্রতিষ্ঠানের। এত ঐতিহ্যময় এবং এরকম একটা শিল্প শিক্ষার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের অংশ হতে পারা তো আমার জন্য খুব গর্বের ছিল, এবং একই সাথে খুব চ্যালেঞ্জিংও ছিল। তো সেই চ্যালেঞ্জটা আমি আসলে গ্রহণ করতে পেরেছিলাম খুব সফলভাবেই, কারণ ওইখানেও আমি একদম খুব টপার হই তারপরে বেরোতে পেরেছি ওখান থেকে। এবং ওখানে যেটা হয়েছে যে বিভিন্ন মাধ্যম নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং শিল্পের তত্ত্বীয় বিষয়গুলো সম্পর্কে পাঠ লাভ করা, কারণ একদম ভারতের খুব প্রসিদ্ধ যারা শিল্প শিক্ষক এবং শিল্প ঐতিহাসিক, বিশেষ করে আর শিবকুমার, উনি তো বলা যায় যে ভারতের জীবিত শিল্প ঐতিহাসিকদের মধ্যে খুবই স্বনামধন্য। তো ওনার সরাসরি ছাত্র ছিলাম আমি। তো এই অভিজ্ঞতাগুলোকে আমার মানে ভীষণভাবে আমাকে আসলে প্রভাবিত করেছে, বা আসলে কোন শিল্প তৈরির জন্য এগুলো আসলে অবলম্বন। একদমই, বা মানে আসলে বৈশ্বিক স্তরে কিভাবে শিল্প চর্চা হচ্ছে, কিভাবে সেই চর্চার সাথে শিল্পীরা সম্পৃক্ত হচ্ছে, এই ধারণাগুলো আমি ওখান থেকে পেয়েছিলাম অনেকটাই। না, যখন আপনি লেখাপড়া করছিলেন এবং টপার হচ্ছিলেন, মানে প্রত্যেকবারই আসলে প্রথম এটা কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি করে, আবার অনেক সময় অনেক সীমাবদ্ধতাও তৈরি করে। তো সেই জায়গা থেকে আপনি যখন লেখাপড়া করছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছিল, আপনার টার্গেটটা কি ছিল, যে শিক্ষক হতে চাই নাকি শিল্পী হতে চাই? দুটোই তো আসলে হতে চাইছিলাম, কারণ হচ্ছে যে শিল্পী হয়ে জীবন যাপন করাটা তো খুব চ্যালেঞ্জিং, কিন্তু বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, কারণ যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে দীর্ঘদিন কাজ করাটা খুব মুশকিলের বিষয় হয়। আর শিক্ষকতাটা এটা একটা থাকে, সামান্য একটা নিশ্চয়তা থাকে যে তো এখন এই দুটোকেই
একসাথে নিয়ে চলার একটা চেষ্টা করছি আর কি, কারণ শিক্ষকতাকে আমি পেশা হিসেবেই নিয়েছি, আর বাকিটা সময় নিজের স্বাধীন শিল্পচর্চা করে যাচ্ছি। হ্যাঁ, একক শিল্পকর্ম প্রদর্শনী আপনার হয়েছে কি এর মধ্যে? আমার একক শিল্পকর্ম প্রদর্শনী 3টে হয়েছে এখন অবধি। তো আচ্ছা। সেটা একটা 2014 সালে, তখন ঢাকা আর্ট সেন্টার ছিল ধানমন্ডিতে, সেখানে হয়েছিল। আর তারপরে আমি একটা করেছি আমার গবেষণা ভিত্তিক একটা প্রদর্শনী আচ্ছা, হয়েছিল। কি নিয়েছিল সেটা? এটা ছিল আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্ম। তো আচ্ছা, ওইটাকেই আমি প্রাধান্য দিয়ে A to Z জয়নুল নামে, আদ্যপান্থ জয়নুল নামে একটা বাহ। প্রদর্শনী করেছিলাম চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। আর তারপরে আমি এই কলা কেন্দ্র বলে যে গ্যালারিটি আছে লালমাটিয়াতে, সেখানে আমার আরেকটি একক সেটা প্রদর্শনী। সর্বশেষ ছিল? ওটা সর্বশেষ কত ছিল। সালে সেটা? ওটা 2018 সালে। এর পরবর্তী কোনো নিজের একক চিত্র প্রদর্শনীর পরিকল্পনা এখন আমি এই মুহূর্তে করছেন কিনা? প্রস্তুতি নিচ্ছি, কারণ আমি একটু গবেষণাধর্মী কাজ করতে পছন্দ করি, তো এগুলো করতে একটু সময়ও লাগে, তো আমি সেটার প্রস্তুতি নিচ্ছি। দেশের বাইরে কোথায় কোথায় এক্সিবিশনে পার্টিসিপেট করা হয়েছে? বিভিন্ন জায়গাতেই হয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলতে হয় যে 2022 সালে ভেনিস বিয়েনালে, যেটা বিশ্ব শিল্পের একটা খুব উল্লেখযোগ্য প্রদর্শনী, সেখানে আমার অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল বাহ। বাংলাদেশের পক্ষ থেকে আরও 5 জন শিল্পীর সাথে। তো সেটা আমার জন্য একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। এবং এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, জাপানে, পোল্যান্ডে, রাশিয়াতে, ভারতে, বিভিন্ন দেশে আমার ছবির প্রদর্শনী হয়েছে। এমনি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেক রকম চিন্তা থাকে বা ইচ্ছে থাকে, সেটার আসলে বাস্তবায়ন কতটুকু হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু তারপর আমরা তো স্বপ্ন দেখতে পারি বা স্বপ্ন দেখতে চাই সব সময়। তো নিজেকে নিয়ে, নিজের কাজগুলোকে নিয়ে আলটিমেট স্বপ্নটা কি? আমি শিল্পচর্চার পাশাপাশি গবেষণাও করি, তো আমার ইচ্ছে আছে এই গবেষণা ভিত্তিক কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাংলাদেশের আর্কাইভের একটা সংকট আছে, কারণ গবেষণা করতে গেলে গবেষণা উপাদান ঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। True. তো আমার ওই ধরনের একটা আর্কাইভ তৈরি করার ভীষণ ইচ্ছে আছে। বাহ। এবং নিজের চর্চার মধ্যে সেই সকল, কারণ ইতিহাস আমার খুব পছন্দের একটি বিষয়, তো সেই বিষয়গুলোকে নিজের কাজে সময়ের সাথে সাথে প্রতিফলন ঘটানোর একটা ইচ্ছে আছে আমার। অবশ্যই। অনেক অনেক শুভকামনা রইল আপনার সকল কাজের জন্য, এবং দর্শনের আপনাদের যে দলীয় চিত্র প্রদর্শনী যার নাম হচ্ছে কনফ্লুয়েন্স, যেটা 15 মে থেকে শুরু হচ্ছে এবং 15 জুন পর্যন্ত চলবে, সেটা সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, এত চমৎকার করে কথাগুলো শেয়ার করবার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রদর্শনীটি ঘুরে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।